নমস্কার। আমার সাথে এই মুহূর্তে আছেন অধ্যাপক দীপঙ্কর সিনহা স্যার। আজকে আমরা ন্যাশনাল বার্তাতে আলোচনা করব স্যারের রিসেন্ট কাজ বা স্যার কী নিয়ে কাজ করেছেন এবং স্যারের কাজগুলি কী কী এ নিয়ে বিশদ আলোচনা করব। স্যার দীর্ঘদিন ধরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন এবং স্যার দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান চর্চা করছেন। স্যার আপনাকে ন্যাশনাল বার্তাতে স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা এটাই করি যে টিচারদের বই পাবলিকেশনে আলোচনা করি। স্যার আপনার যদি রিসেন্ট কাজগুলি কী কী বা আপনি কীভাবে কাজ করছেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলেন। হ্যাঁ, নিশ্চয়। আবারও ধন্যবাদ দিচ্ছি। আমি যেটা বলবো সেটা এই ভেবে যে আমাদের তো অনেক দিন হলো, এখন যারা ছাত্রছাত্রী বা গবেষক যারা আছেন বা হয়তো তুলনামূলকভাবে ইয়াং যারা শিক্ষক অধ্যাপক আছেন, তাদের কথা মাথায় রেখেই যেটা বলতে পারি যে আসলে আমি যে কাজগুলো গত হয়তো 3.5 দশক ধরে করে যাচ্ছি, সেটার একটা একটা বলা যেতে পারে যে কমন থ্রেড যাকে বলে সেটা আছে। সেটা এরকম যে আমার খুব বরাবরই আমার খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে কিছুটা ছাত্র অবস্থা থেকেই, সেটা হচ্ছে যে এই যে বিশ্বায়নের যে পর্ব চলছে, এই বৈশ্বিক যে পরিস্থিতি, সেখানে গণমাধ্যম বা মিডিয়া এবং তার থেকে একটু বড়োভাবে দেখলে যে সংযোগ বা যোগাযোগ প্রক্রিয়া, তো কমিউনিকেশন, সেইটা কিভাবে উন্নয়নের সঙ্গে জড়াচ্ছে, বা কথাটা ঘুরিয়ে বলা যেতে পারে যে উন্নয়নের যে রূপ আমরা দেখছি, এবং একটা তো রূপ না, বিভিন্ন রূপ, সেখানে সংযোগ বা কমিউনিকেশন কী ভূমিকা পালন করছে এবং তার মধ্যে আরও নির্দিষ্টভাবে মিডিয়া কী ভূমিকা পালন করছে। আমার প্রথম যে বই যেটা দিল্লি থেকে বেরোয় সেটা আমার পিএইচডি থিসিস, যেটা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে করেছি কাজটা, অধ্যাপক সৌরিন ভট্টাচার্য, যাকে আমি আমার গুরু বলে মানি। তো সেটা ছিল হচ্ছে কমিউনিকেটিং ডেভেলপমেন্ট ইন দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, তার উপরে। এটা বলা যেতে পারে যে একটা পলিটিক্যাল ইকোনমি অফ গ্লোবাল কমিউনিকেশন অর্ডার, সেইটার ওপরেই কাজটা ছিল। সেটা থেকে যখন শুরু করি আমি পরবর্তী আমার বলতে পারি যে 24শে ডিসেম্বরে আমার একটা কো-এডিটেড সহ সম্পাদিত ভলিউম বেরিয়েছে, সেটা ব্লুমসবেরি থেকে বেরিয়েছে। সেটার নামটা বললেও বোঝা যাবে যে ডিজিটাল গভর্নেন্স অ্যান্ড ডিজিটাল পলিটিক্স ইন সাউথ এশিয়া। এতে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের, ভারত তো আছেই, কিন্তু আশেপাশে যত সাউথ এশিয়ার দেশ আছে তার সব স্কলাররা তাতে কন্ট্রিবিউট করেছেন, লিখেছেন। এবং আমি একটা মোটামুটিভাবে জেদ ধরেছিলাম যে বইয়ে আমি কিন্তু লেখাবো খুব ইয়াং টিচার্সদের দিয়ে, অর্থাৎ যারা লিখেছেন অসম্ভব ভালো লেখা আছে তাতে, কিন্তু সেটা কিন্তু মূলত তারা প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই কথাটা আমি কেন বলছি, যে আজকে আমি মনে করি যে ব্যাটনটা ইয়াঙ্গার জেনারেশনের হাতে দিতে হবে। এইবারে মাঝের যে কাজগুলো আমার, তাতে শুধুমাত্র উন্নয়ন নিয়ে কাজ এরকম বই আছে, যেটা ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান থেকে বেরিয়েছে, ডেভেলপমেন্ট ন্যারেটিভস ওয়াকিং দ্য ফিল্ড ইন রুরাল ওয়েস্ট বেঙ্গল। আমার 25 বছরের সুন্দরবন থেকে দার্জিলিং যে আমি ঘুরে বেরিয়েছি গবেষণার কাজে, সেইটা এই বইয়ে আছে, যেটা বললাম যে ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান থেকে বেরিয়েছে। আমার একটা বাংলা বই আছে, যেটা একমাত্র বাংলা বই আমার এখনও পর্যন্ত 15-16টা যদি বই ধরা যায়, তাহলে একমাত্র বাংলা বই হচ্ছে যেটা দেশ থেকে বেরিয়েছে, মিডিয়া সংস্কৃতি। সেখানেও আমি কিন্তু চেষ্টা করেছি ওই মিডিয়া সংস্কৃতি নামটা থেকেই বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক সংস্কৃতিকে ধরা। এছাড়া আমি রাটলেজ থেকে আমার 3টে বই বেরিয়েছে, সেগুলোরও নাম বললেই আমি যা বলতে চাইছি স্পষ্ট হবে আমার ধারণা শ্রোতাদের কাছে। সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ইন এ গ্লোবাল এজ, ডিকোডিং নলেজ পলিটিক্স, যেখানে বর্তমান যুগে সমাজবিজ্ঞান কী চেহারা নিচ্ছে এই বিশ্বায়নের যুগেই, সেইটা নিয়ে সেটা নিয়েই বই। এটা আমার একারই লেখা বই, মনোগ্রাফ যাকে বলে। তাছাড়া প্যান্ডেমিকের সময়, প্যান্ডেমিক চলছে সেই সময় ভাবতে শুরু করেছিলাম, তারপরেও রাটলেজের একটা স্পেশাল গ্লোবাল সিরিজ বেরোচ্ছিল পোস্ট প্যান্ডেমিক সোশ্যাল সায়েন্স বলে, সেখানেও আমি একটা নিজে লেখা বই আমার আছে।
যেটা হচ্ছে প্যান্ডেমিক গভর্নেন্স অ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ এই প্যান্ডেমিক যে হলো কোভিড-19, এটাকে কীভাবে গভর্ন করা হলো, কীভাবে শাসন করা হলো এবং তার কি কমিউনিকেশন ইত্যাদি সেটাও আছে। তার আগে ওই রাটলেজের যে 3টে বই সিরিজের একটা প্রথম যেটা সেটা হচ্ছে দ্য ইনফরমেশন গেম ইন ডেমোক্রেসি। এটা একটু বলি যে গণতন্ত্র নিয়ে প্রশ্ন হতে পারে যে গণতন্ত্র নিয়ে তো শ বছর ধরে কাজ চলছে, তো আমি কী বা নতুন কথা বলতে যাব গণতন্ত্র নিয়ে। সেটা এই বইয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে গণতন্ত্র নিয়ে এত লেখা যুগ যুগ ধরে হচ্ছে, মানে সেঞ্চুরির পর সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী, কিন্তু গণতন্ত্রের যে মূল চাবিকাঠি যেটা কিনা তথ্য, ইনফরমেশন, সেইটাকে নিয়ে যে খেলা হয় সেটা নিয়ে কিন্তু লেখা খুবই কম। কেউ হয়তো ডেলিবারেটিভ ডেমোক্রেসির কথা বলছেন, কেউ পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা বলছেন, কিন্তু মূল যে জায়গাটা, তার ইনফরমেশন বা তথ্যকে আমি কিভাবে ম্যানুভার করছি বা ম্যানিপুলেট করছি সেইটা নিয়ে লেখা কম, খুবই বলেই এই বইটা লিখেছিলাম। এবং সেটা রাটলেজ বার করায় যা হয় যে একটা বিদেশি বড় পাবলিশার পেলে এই সব বইগুলোই ছড়িয়ে গেছে সর্বত্র, ফলে এইটা বলা যেতে পারে যে একটা কাজ যেটা করেছি। বর্তমানে যেটা নিয়ে ভাবছি, যদি এখনও সেটা দানা বাঁধেনি, কারণ ওরমভাবে তো রাতারাতি কোনো দানা বেঁধে যায় না চিন্তা। বর্তমানে আমার যেটা ইচ্ছে আছে করার সেটা হচ্ছে এই সমকালীন যুগেই, যেটা আমার মূল বললাম যে আমার ফোকাস, আমার রিসার্চের এরিয়া এবং চ্যালেঞ্জিং বলে আমি মনে করি বিষয়, এই সময় বিশেষ করে নিউ টেকনোলজি বা নয়া প্রযুক্তি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে এবং প্রাত্যহিক জীবনে প্রভাব ফেলছে, এইটা নিয়ে ভাবনা চিন্তা করছি। কারণ এখনও সেটা খুব একটা দানা বাঁধেনি, হয়তো 2-3 বছর পর একটা কিছু পাবলিশ করতে পারবো। এখানে এআইটা খুবই চিন্তায় ফেলে, এআই যেভাবে এসেছে এবং যেভাবে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। এখন এটাও আমার মাথায় আছে যে এইগুলো নিয়ে কিন্তু বিশ্বজুড়ে অসাধারণ গবেষণা হচ্ছে, ভালো বই বেরোচ্ছে, ভালো প্রবন্ধ বেরোচ্ছে। ফলে আগের ক্ষেত্রেও যে বইগুলোর ক্ষেত্রে আমি যেটা করেছি, এখানেও সেটা সত্যি যে যেটা আমায় করতে হবে যে এমন একটা জায়গায়, যেটাকে আমরা ইংরেজিতে পিচ ইন করা বলে, করতে হবে, তো যেটাতে আমি বলতে পারি যে না, আমি একটু অন্যভাবে দেখেছি। ফলে আমি এখন যেটা এই মুহূর্তে করছি হচ্ছে যে এই ধরনের লিটারেচারগুলো পড়াশোনা করছি, সেটা নিয়ে দেখছি যতটা সময় পাচ্ছি, করে পরবর্তীকালে ইচ্ছে আছে যে এটা নিয়ে একটা কোনো যদি দানা বাঁধে কিছু, তাহলে একটা বই করা। এবং যেটাতে আমার সবসময় দুটো জিনিস মনে হয়, যেটা বলি যে একটা হচ্ছে যে সমকালীন সময়টাকে ধরতে আমার খুব ভালো লাগে। তার মানে সেটা ইতিহাস বর্জিত নয়, ইতিহাস বাদ দিয়ে তো আর সমকাল আসবে না, কিন্তু সমকালকে ধরা। দুই হচ্ছে যে আমাদের যে এই যে তৃতীয় বিশ্ব, এখন থার্ড ওয়ার্ল্ড কথাটা তত ব্যবহার, গ্লোবাল সাউথ বলা হয় ইত্যাদি, সেই যে পাশ্চাত্য জগতের বাইরের যে দেশ, তার যে বাস্তবতা, যেটা আমরা এর মধ্যে থেকে কিভাবে দেখছি, সেইটাকে যেটা বলা যায় যে বিভিন্ন ভ্যান্টেজ পয়েন্ট থেকে ধরবার চেষ্টা আমি আমার কাজের মধ্যে দিয়ে করি। এই স্যার, এখন নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যাপক কাজ হচ্ছে, সেখানে ফেক নিউজ আসছে, সেখানে ভাইরাল ইস্যুগুলো আসছে। ধরুন স্যার, বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্লোগান, আপকি বার মোদী সরকার বা বাংলা নিজের মেয়েকে চাই, এই ধরনের বিষয়গুলো ব্যাপক ভাইরাল হচ্ছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা ইলেকশনে তো একটা গুরুত্ব প্রভাব পড়ছে। এই যে নিউ মিডিয়া বা সোশ্যাল মিডিয়াকে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, না, আমি এটাকে কোনো সত্যি কথা বলতে সাদা কালোভাবে দেখি না, বাইনারিভাবে দেখি না যে নিউ মিডিয়া সবই ভয়ঙ্কর, সেটাও ভাবি না। আবার নিউ মিডিয়া যা বলছে তাই ঠিক এবং একদম আমাদের অন্ধের মতো যা বলছে ফলো করতে হবে, কেন যেটা এক্ষুনি বললে তুমি, যে এখন যেটা আমাদের বুঝে নিতে হবে, এই যে পোস্ট ট্রুথ এরা বলা হচ্ছে, যে এখন কিন্তু মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন আমাদের জীবনের অঙ্গ। এবারে আমাদের কাজ হচ্ছে, সবারই কাজ, সেটা শুধু আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বা সোশ্যাল সায়েন্সের ছাত্রছাত্রী তাদের না, সবারই কাজ এটা, যে এইটা তফাৎ করা যে কোনটা আসলে প্রাসঙ্গিক উপযুক্ত তথ্য, যেটাকে আমি আমার অন্যান্য লেখাতে বলেছি, যেটা যে রেলিভেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, সেটা ডেটাও, কারণ এখন তো আমরা ডেটা সোসাইটিতেও বাস করছি। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, যে সেখানে সোশ্যাল মিডিয়া কিন্তু থাকবে, আছে। এখানে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে যে এই যে তুমি খুব গুরুত্বপূর্ণ দুটো উদাহরণ দিলে,
যে একটা ধরা যাক যে কেন্দ্রীয় পর্যায়ে এক ধরনের স্লোগান তৈরি হচ্ছে এবং রাজ্য পর্যায়ে হচ্ছে, আমি কিন্তু এগুলোকে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি মনে করি যে এটা তো পার্ট অফ কমিউনিকেশন। এইবারে এই যে বাংলার মেয়েকে চায়, এটা তো একটা ভেবেচিন্তে তো করা হয়েছে বিষয়টাকে, এবং এটা কিন্তু যে কোনো কারণেই হোক মানুষের মধ্যে রেখাপাত করেছে। যে একটা ধরনের মানে আমার মানে এই কথাটা যদি খুব মোটা দাগে কেউ বলতো যে আমি আপনাদের লোক, আমায় ভোট দিন, সেটা না বলে যে বাংলার মেয়েকে চায় বলার মধ্যেও যেরকম আছে, সেরকম কেন্দ্রীয় সরকারের যে নানা ধরনের আসছে মানে বিভিন্ন ধরনের স্লোগানই বলবো, এটাকে আমি ঠিক মানে ওই যে প্রোপাগান্ডা বলে যে একটা নেতিবাচক ছাপ দিয়ে দেওয়া হয়, সেটা আমি মনে করি যে সেটা না করাই ভালো। বরঞ্চ হ্যাঁ, নিশ্চয়ই আমাদের বুঝে নিতে হবে এর মধ্যে কতটা দুধ কতটা জল, কিন্তু এগুলোকে একটা কমিউনিকেটিভ এন্ডিভার হিসেবেও কিন্তু মেসেজ হিসেবেও কিন্তু এগুলো এখন কিন্তু পার্ট অফ যেটাকে আমরা বলি এখন, এবং আমি পড়াইও সেটা এখানে দীর্ঘদিন আমার বিশ্ববিদ্যালয়ে, পলিটিক্যাল মার্কেটিং যাকে বলে। অর্থাৎ আজকে কিন্তু এই পলিটিক্যাল মার্কেটিংয়ের যুগে ক্যাম্পেইন ম্যানেজমেন্টে এটা কিন্তু একটা পার্ট, যে এই ধরনের জিনিসগুলো আসছে। 2 নম্বর যেটা, যে সোশ্যাল মিডিয়া যেরকম তার দাপট নিয়ে আসছে, ভালো মন্দ নিয়ে আসছে, সেরকম সিটিজেন মিডিয়াও তো আছে। এই মুহূর্তে যে আমরা কথা বলছি সেটা তো এক অর্থে তো একটা অল্টারনেটিভ মিডিয়া, তাই না? একটা বিকল্প, যেটা হয়তো খবরের কাগজে পাওয়া যাবে না, যেটা হয়তো টেলিভিশনে গিয়ে বলবার সুযোগ নেই, যে আমি কি কাজ করেছি না করেছি আমার কথা টেলিভিশনে কেন প্রোগ্রাম হতে যাবে, আমি তো অমর্ত্য সেন নই। কিন্তু তাহলে একটা অ্যাভিনিউ কিন্তু আছে যে যেখানে এই কথাগুলো বলা গেল, যেটা আমি বললাম যে আজকে যদি কেউ মানে ইয়াং ছাত্রছাত্রী, ইয়াং টিচার্স, রিসার্চ স্কলার্স, তারা যদি কমিউনিকেশন বা মিডিয়াকে নিয়ে ভাবে, তাহলে কিন্তু তাদের সামনে একটা ব্যাপক সুযোগ সামনে আছে। এবং সুযোগ যেমন জ্ঞান অর্জনের, তেমনি সুযোগ আরেকটাও, যেটাও আজকে মার্কেটের যুগে বলতেই হবে, এবং সেটা ছাড়া তো আমাদের অস্তিত্ব থাকে না, সেটা হচ্ছে ফান্ডিং। ফান্ডিংও কিন্তু, রিসার্চ ফান্ডিংও কিন্তু এইসব দিকেই ধাবিত হচ্ছে। এই পলিটিক্যাল মার্কেটিং, ক্যাম্পেইন, সবই কিন্তু কমিউনিকেশন মিডিয়ার সঙ্গে জড়িত। সোশ্যাল মিডিয়ার একটা অ্যাসেসমেন্ট করা দরকার, কিভাবে ভলান্টিয়ার তৈরি হচ্ছে স্যার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ভলান্টিয়ার হ্যাঁ ভীষণভাবে আছে, এবং তারা কাজ করছে। এখন তাদেরকে যেটা হচ্ছে যে মূল কথা যেটা, যে এই যে বিগ টেক, যে 5টা বড় বড় টেক কোম্পানি, তারা যেভাবে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করছে, তার কাউন্টার পয়েন্ট হিসেবে এগুলো আছে। কিন্তু আমাদের কাজ, আমি যেটা মনে করি, যে এগুলোকে আরও ভিজিবিলিটি দেওয়া, আরও দৃশ্যমান করে তোলা এই বিকল্প মিডিয়াগুলোকে। তার কারণ এটা তো ঠিকই যে এলন মাস্ক তার এক্স নিয়ে আসবেনি এবং থাকবেনি দাপটে। আজকে ট্রাম্পেরও নিজস্ব কিন্তু ট্রুথ সোশ্যাল বলে নিজের সোশ্যাল মিডিয়া তৈরি করেছেন। তারও নাম আমি করতে পারি, নিশ্চয়ই আমি জুকারবার্গের নাম করতে পারি, এরকম নাম বাড়িয়েই যাওয়া যেতে পারে। কিন্তু আমি বলছি, এই যে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষগুলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন, তার বিকল্প হিসেবে বা কাউন্টার পয়েন্ট হিসেবে কিন্তু এই ধরনের সিটিজেন মিডিয়া এবং এই যে সোশ্যাল মিডিয়ার যে অন্য চেহারা, অর্থাৎ যারা যাক সাধারণ সহনাগরিক, তারা যেটা ব্যবহার করছেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ইমেন্স পোটেনশিয়াল তৈরি করছে। কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে আমাদের যিনি প্রধানমন্ত্রী, আমার কাছে এটা খুব কমিউনিকেশনের টার্মসে খুব ইন্টারেস্টিং লাগে, তিনি কিন্তু কোনো প্রেস কনফারেন্স করেন না, তিনি কিন্তু সবই এই ধরনের মিডিয়া ব্যবহার করে কিন্তু ক্ষমতাতে আছেন। ফলে এই যে একজন ধরে নেওয়া যাক জননেতা, তিনি প্রেস কনফারেন্স করেনই না, অ্যাজ এ পলিসি। খেয়াল করতে হবে, আমরা তো সোশ্যাল সায়েন্সের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বলে আমাদের পলিসিটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই যে এইবার আমার কাজ তো হচ্ছে, বা আমাদের কাজ হচ্ছে কিন্তু সেটাকে ডিকনস্ট্রাক্ট করা, যে কেন তিনি এটা করছেন, কিভাবে করছেন। এই মন কি বাত আমি রেগুলার শুনি, এই কারণে না যে আমি সেগুলোকে সব ফলো করি, কিন্তু আমি দেখার চেষ্টা করি যে উনি কীভাবে কমিউনিকেট করছেন। আমার কাছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন একটা ওপেন গভর্নেন্স ফোরাম করেন, হ্যাঁ একদম পাবলিক, তাই তো, করে অমুক ব্যুরোক্র্যাটকে বলছেন এই তুমি এটা করো নি, এটা এইভাবে করো, হ্যাঁ, এই যে আমি বলবো যে রিয়েল টাইম যে গভর্নেন্স, তো এটা তো ফ্যাসিনেটিং। এবং এটা তো মানতেই হবে, যা আরও নাম করতে পারতেন, আমি 2জন খুব গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের নাম করলাম, যে তারা আজকে আমাদের দেশ বা রাজ্য শাসন করছেন, এবং তারা কিন্তু এবং তারা জননেতা বা জননেত্রী,
এইবারে তারা কিন্তু এই যে ডিপেন্ডেন্সটা ওরা এইভাবে একটা আমি বলবো যে একটা ধরনের প্যারাডাইম শিফট কিন্তু এরা ঘটাচ্ছেন কমিউনিকেশনে, যেগুলো আমাদের নজরে আসা দরকার। আর সোশ্যাল মিডিয়ার কথা তুমি যে কারণে বললাম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া মানব ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে প্রথম এজেন্সি বলো, টেকনোলজি বলো, যাই বলো না কেন, যেখানে আমি তথ্য তৈরি করছি, আমি তথ্যর বিস্তার ঘটাচ্ছি, অর্থাৎ আমি ক্রিয়েট করছি তথ্য, ইনফরমেশন, আমি ডিসেমিনেট করছি, বিস্তার ঘটাচ্ছি, এবং আমি আবার সেই তথ্য ভোগও করছি। আমি কিন্তু কনজিউমারও। এই যে তিনটে ভূমিকায় আমি, এইটা পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে কখনো হয়নি, মিডিয়ার ইতিহাসেও হয়নি, কোনো টেকনোলজিও করেনি। ফলে সোশ্যাল মিডিয়া ইটসেলফ ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল এজেন্সি, যেটাকে আমাদের এআই, আমি এই প্রসঙ্গেই বলি যে এআই আমরা বর্জন করে তার চালাতে পারবো না, কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে হিউম্যান ইন্টেলিজেন্সটা যেন থাকে আমাদের, এবং সেইটা দিয়ে আমরা যেন মেশিন ইন্টেলিজেন্সটাকে কন্ট্রোল করতে পারি। মেশিন ইন্টেলিজেন্স যেন আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স কন্ট্রোল না করে, মানে হিউম্যান বিংস ইন দ্য সার্ভিস অফ টেকনোলজি যেন না হয়, টেকনোলজি ইন সার্ভিস অফ হিউম্যান বিংস। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্যার চ্যানেল ন্যাশনাল বার্তা, স্যার যারা ইয়াং স্কলার বা যারা মিডিয়া নিয়ে কাজ করছে বা যারা পিএইচডি করছে, তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে আপনি বার্তা দেন, তারা কীভাবে এগোবে? না, আমি নিজেকে এত বড় কিছু তো মনে করি না যে ওইভাবে একটা সত্যি বার্তা দেবো, কিন্তু আমি যা বলার চেষ্টা করলাম যেগুলো, সেগুলোই কিন্তু বার্তা। এই অর্থে যে আমি যে কথাটা বললাম না, একটা খুব সিম্বলিক টার্মসে, যে বেটনটা কিন্তু আমাদের ইয়াঙ্গার জেনারেশনের হাতে আমাদের তুলে দিতে হবে। আমি যে 15টা বই লিখেছি বা দেশে বিদেশে আর্টিকেল লিখেছি, সে সংখ্যাও আমার সত্যি এখনও মাথায় নেই কত, কিন্তু এগুলোর উদ্দেশ্য তখনই মানে সার্থক হবে যখন এগুলো থেকে কেউ হয়তো কিছুটা, যেটাকে আমরা ক্লু বলি বা কিউ বলি, সেইগুলো পেয়ে সে কাজগুলোকে, এই বিষয়ের কাজগুলোকে, গবেষণাগুলো আরও এগিয়ে নিয়ে যাবে, যেটা আমরা দেখব যে হ্যাঁ আমাদের পরের জেনারেশন এটা করছে। কারণ আমি নিজে যেটা ওই বার্তার কথাই যখন বললে, এইটা আমাদের বুঝে নিতে হবে, কিন্তু সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীদের সবারই বুঝতে হবে, কিন্তু সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী বিশেষ করে, যে আজকে কিন্তু রাজনীতি হোক, সমাজনীতি হোক, বা জননীতি যদি ওইভাবে ধরি সেখানে হোক, আমরা কিন্তু অর্থনীতি হোক, কোনোটাই আমরা কিন্তু কমিউনিকেশন বা সংযোগ প্রক্রিয়াকে বাদ দিয়ে বুঝতে পারবো না। কারণ আমি যেটা বললাম যে ইনফরমেশন হচ্ছে ফাউন্টেন হেড, ওটাই হচ্ছে ইট, যেটা ওই ইঁটগুলো দিয়ে কিন্তু ওই বাড়িটা তৈরি হবে বা অট্টালিকাটা তৈরি হবে। ফলে আমি যদি ইনফরমেশনকে নেগলেক্ট করি বা আমি যদি না বুঝি, তাহলে কিন্তু যে তত্ত্বই আমরা বানাই না কেন, সেটা কিন্তু খুব সার্থক বা সফল তত্ত্ব হবে না। আমি এটুকুই বলতে পারি বার্তা হিসেবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। ধন্যবাদ।